আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আহ, আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশ মজা জব স্টুডিও থেকে। সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মূলত নিবন্ধনের যে কোর্স, অর্থাৎ আমাদের যে নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের যে 4টা বিষয়ের 96টা ক্লাস এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, অর্থাৎ বাংলার প্রথম ক্লাস হিসেবে। তো বাংলার প্রথম ক্লাস হিসেবে কিন্তু আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বাংলা ফার্স্ট যে ক্লাসটা রয়েছে সেটার আলোচ্য বিষয়ের কথা যদি আমি একটু একটু বলে দেই, সেটা হচ্ছে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এবং বাংলা ভাষার উৎপত্তি এবং বাংলা লিপির উৎপত্তি। তো একই সাথে মুখস্থ বেস রয়েছে হচ্ছে কি বাগধারাটা, একই সাথে মুখস্থ বেস রয়েছে হচ্ছে বাগধারা। তো যাই হোক, আজকে আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। যারা আপনারা চাকরি প্রত্যাশী, স্পেশালি আপনাদের যারা পরিচিত রয়েছে, চাইলে আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে বা পরিচিতদেরকে মেনশন করে দিতে পারেন, যাতে করে তারা আমাদের এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম অর্থাৎ আমাদের ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো একই সাথে আপনারা চাইলে নিজেদের পেজে বা নিজেদের আইডিতেও কিন্তু আমাদের এই ক্লাসটা শেয়ার দিতে পারেন। তো যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করে দেব আমাদের প্রথম ক্লাসের প্রথম আয়োজন। প্রথম যেই আলোচ্য বিষয় সেটা হচ্ছে ব্যাকরণ এবং ব্যাকরণ সম্পর্কিত যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে একটু কথা বলে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোশ্চেন ব্যাংক, অর্থাৎ অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, যেটা কিনা আপনারা এই বই সম্পর্কে অলরেডি অবগত রয়েছেন। তারপরও আমি একটু স্মরণ করিয়ে দিই। তো এই বইটা মূলত হচ্ছে এখানে লেখা রয়েছে বাংলা 4টা সাবজেক্ট সহ, বাংলা সহ 4টা সাবজেক্ট, এবং এগুলো বিসিএস এন্ট্রান্সে এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য স্পেশালি আপনাদের মডেল টেস্ট এবং সাজেশনমূলক বই হিসেবে কিন্তু আমাদের এই গ্রন্থটি রচনা করা হয়েছে। তো এই গ্রন্থটির একটা বিশেষত্ব হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মডেল টেস্ট সহ সাজেশন এবং একই সাথে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু আমাদের যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে কিন্তু আপনারা পড়ার চেষ্টা করতে পারবেন বা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে পারবেন। তো যাই হোক, এই বইটা যারা কিনবেন তাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। অফারটা হচ্ছে এরকম, বা সুযোগ যেটাই আমি বলি না কেন, সেই সুযোগটা হচ্ছে কি, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাস যে 24টা নিব আমার বাংলা ক্লাস, তো এই প্রতিটা ক্লাস পরে কিন্তু আমাদের যে পিডিএফগুলো বলি, আমাদের নোট বলি বা আমাদের সাজেশন, সব কিছু কিন্তু একটা প্রাইভেট বা একটা সিক্রেট গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই সিক্রেট গ্রুপে শুধুমাত্র তারাই এনরোল করতে পারবেন যারা কিনা আমাদের এই বইটা, বহুল প্রত্যাশিত বইটা যারা ক্রয় করবেন, তারা কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু যুক্ত হতে পারবেন। তো যাই হোক, আজকে আর গ্রুপে যুক্ত হওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আপনারা আমাদের পেজ রয়েছে, পেজে কিন্তু ইনবক্স করলে বা এসএমএস করলে আমাদের যারা প্রতিনিধি রয়েছে তারা আপনাদের এই এসএমএসগুলো দেখে আপনাদেরকে বইয়ের যে ক্রয়ের যে বিষয়গুলো সবগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে এবং গ্রুপে যুক্ত করে নেবে। তো যাই হোক, আমরা প্রথম যে স্লাইডটা রয়েছে একটু খেয়াল করি। প্রথমে যদি বলি, প্রথমে বলা হয়েছে যে দিক নির্দেশনামূলক আলোচনা। তো দিক নির্দেশনামূলক আলোচনা বলতে আমরা কি বুঝি? আমরা যখন যখন যে কোনো কাজ যখন আমরা করব, তার একটা পূর্ব প্রস্তুতি রয়েছে। কীরকম পূর্ব প্রস্তুতি? অর্থাৎ আমি কাজটা কিভাবে করব, বা এই কাজটা আসলে কেন করা দরকার, কতটুকু করা দরকার, কিভাবে করলে আসলে আমরা এই বিষয়টা বা এই কাজটার মাধ্যমে আমরা যে ফল রয়েছে ফলপ্রসূ হবে কিভাবে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ দিক নির্দেশনামূলক আলোচনার মধ্যেও আজকে আমি এনটিআরসি এর যে পরীক্ষাগুলো হয় বা এনটিআরসি এর মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে চাকরি করতে পারি, চাকরি পেতে পারি, বা আমার বাংলা সাবজেক্টে সব থেকে বেশি মার্ক কীভাবে ওঠানো যায়, এই বিষয়গুলো নিয়ে আমি একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দিক নির্দেশনামূলক কিছু কথা যদি বলি, খেয়াল করি, আমি যদি এখানে বলে দেই আমাদের এনটিআরসি কিন্তু রিসেন্ট সার্কুলার দিয়েছে, প্রায় 78,000-এর মতো কিন্তু আমাদের শূন্য পদের তালিকা দিয়েছে। তার মধ্যে 119টা হচ্ছে আমার বাংলা কলেজের জন্য এবং 977টি হচ্ছে আমার হাই স্কুলের জন্য শূন্য পদের অর্থাৎ ফাঁকা রয়েছে। অর্থাৎ বিশাল কিন্তু একটা সংখ্যা মনে হলেও এই টোটালে যদি বলি মোটামুটি 1100-র মতো। এই 1100 সংখ্যা কিন্তু খুব বেশি না, এই 1100 সংখ্যা কিন্তু খুব বেশি না। তো এই 1100 সংখ্যার মধ্যেও আপনার নিজের একটা অবস্থানটা আসলে কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে আমি যদি বলি যে
বিগত প্রশ্ন, আসলে বিগত প্রশ্ন পড়ার গুরুত্বটা আসলে কেমন, আমরা যদি এইটা একটু বলি, একটা জিনিস খেয়াল করে 18তম নিবন্ধন পরীক্ষায়, যেটা গতবার হয়ে গিয়েছে, 18তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু বিগত প্রশ্ন থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসছে। আমরা যদি বলি যে 90% প্রশ্ন ছিল হচ্ছে বিগত বেস, এখন বিগত বলতে আসলে কোন বিগতগুলো খেয়াল করি। এখানে 10তম থেকে 50তম বিসিএস, এই 10তম থেকে 50তম বিসিএস এর যে বাংলা প্রশ্নগুলো রয়েছে, সেই বাংলা প্রশ্নগুলো কেউ যদি ভালোভাবে পড়ে তো এখান থেকে মোটামুটি 30 থেকে 40% প্রশ্ন কিন্তু এই বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধনে সাধারণত এসে থাকে। ঠিক আছে, তাহলে আমরা 100%-এর মধ্যে একটা উৎস পেলাম। 10 থেকে 50তম বিসিএস এর প্রশ্ন সলিউশন করলে ব্যাখ্যা সহকারে আমরা কতগুলো কমন পাবো? 30 থেকে 40%। তার পরবর্তীতে এনটিআরসিএ এবং প্রাইমারি প্রশ্ন যদি আমরা সলিউশন করি, এনটিআরসি এবং প্রাইমারি প্রশ্ন যদি আমরা সলিউশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট পাবো? 20 থেকে 30% কিন্তু আমরা প্রশ্ন কমন পাবো। এবং অতীতে কিন্তু এটাই হয়ে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার মন গড়া কথা না, এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করছি। তাহলে আমাদের প্রশ্ন যদি হয় 25 মার্কের, আমরা কিন্তু জানি যে আমাদের এনটিআরসি এর মার্ক কত, টোটালে হচ্ছে 25 নাম্বার। তো এই 25 নাম্বারের মধ্যে কিন্তু আমরা 22, 23 এবং অনেক সময় 24 নাম্বার পর্যন্ত কিন্তু কমন আসে, বা 25টাও কিন্তু এরকম চলে আসছে কমন, এটা কিন্তু দেখা যায়। তো মোটামুটি আমরা এই টোটালে হচ্ছে 60 থেকে 70% কিন্তু আমরা জানলাম এই দুইটা টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো এসে থাকে। আর বাকি রয়েছে কি অন্যান্য যে নন ক্যাডার যে জবগুলো রয়েছে, নন ক্যাডারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এবং একই সাথে কিছু বেসিক থেকে, অর্থাৎ আমাদের যে বইগুলো রয়েছে, অর্থাৎ সেই প্রশ্নগুলো কোনো বইয়ে নাই, অর্থাৎ বিগতর বাইরে, সেটা আসে কতটুকু? খুব কম সংখ্যক। খেয়াল করি এই টোটালে 30%, 20 থেকে 30% প্রশ্ন, এই 20 থেকে 30% প্রশ্ন নন ক্যাডারের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ নন ক্যাডারের যে বিগত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। এই টোটালে যদি বলি 100%, অর্থাৎ আমাদের যদি 25টা প্রশ্ন করা হয় তো 25টা প্রশ্নের মোটামুটি একটা সামারি যদি বলি, বিসিএস থেকে এবং এনটিআরসি থেকে 60 থেকে 70% প্রশ্ন হয়ে থাকে, এবং নন ক্যাডার এবং আদার্স অর্থাৎ বেসিক থেকে বা দুই একটা প্রশ্ন বাইরে যায়, সেটার সংখ্যা হচ্ছে 20 থেকে 30%। তো এই মোটামুটি 100% হচ্ছে আমাদের বিসিএস এর প্রশ্ন। তো এখন প্রশ্ন হচ্ছে এরকম, তাহলে কি এরকম দাঁড়ায় যে আমাদের কি 100%ই কি বিগত প্রশ্ন থেকে আসে? আমি যদি হ্যাঁ বলি, এটা কোনো অংশেই মিথ্যা হয় না, অনেক অংশেই কিন্তু এটা মিথ্যা বলা যায় না। হ্যাঁ যদি বলি এটা এক পক্ষে সত্য। কেন? কারণ হচ্ছে আমরা দেখেছি মোটামুটি 90-95% পর্যন্ত বিগত বেস কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তাহলে কি আমরা শুধুমাত্র বিগত প্রশ্ন পড়েই আমরা প্রিলি কোয়ালিফাই করতে পারি? এটার অ্যান্সার অবশ্যই আপনি বিগত প্রশ্ন পড়ে কোয়ালিফাই করতে পারেন। ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন কথা বলি। আমাদের যে 10তম থেকে শুরু করে 50তম বিসিএস এর যে প্রশ্ন, এই টোটালে মোট প্রশ্নের সংখ্যা যদি আমি বলি, এখানে মোট প্রশ্নের সংখ্যা যদি বলি 1100 থেকে 1200 প্রশ্ন। এই বিসিএস এর প্রশ্ন যদি আমি বলি, 10তম বিসিএস থেকে 50তম বিসিএস এর টোটালে প্রশ্ন সংখ্যা ছিল প্রায় 1100 থেকে 1200 প্রশ্ন। তো এই 1100-1200 প্রশ্ন পড়ে যদি আপনি 30 থেকে 40% কমন পান, তাহলে এটা কি কোনো অংশে কম? আপনি খেয়াল করে দেখবেন যে একটা চাকরির জন্য অনেকে কি করে, অবৈধ ইলিগেল পথ অবলম্বন করে, 10 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে চাকরির চেষ্টা করে। কিন্তু জাস্ট 1100 প্রশ্ন পড়তে আপনার কতক্ষণ সময় লাগতে পারে, বা 1200 প্রশ্ন বললে কতক্ষণ সময় লাগতে পারে? তো এই প্রশ্নগুলো যদি আপনি পড়েন, মোটামুটি এত পার্সেন্ট কমন চলে আসবে। তাহলে এখন আমাদের একটু কথা বলি। আমাদের যে বইটা রয়েছে সেই বইয়ে কিন্তু আমার 1000 প্রশ্ন দেওয়া রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে বা আপনাদের মনে হইতে পারে যে স্যার 1000 প্রশ্নের মধ্যে কিভাবে আমরা আবার 70-80% কমন পেতে পারি? এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে। একটু স্মরণ করিয়ে দেই, আমাদের যে 1000 প্রশ্ন, এই 1000 প্রশ্নের মধ্যে কিন্তু বিসিএস এর প্রশ্ন রয়েছে, নিবন্ধনের প্রশ্ন রয়েছে, প্রাইমারি রয়েছে, এবং এনটিআরসি আদার্স যে নন ক্যাডার টাইপের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো রয়েছে। এটা নামে মাত্র 1000 প্রশ্ন। আমি যদি বলি আমার বাংলার ক্ষেত্রে এই প্রশ্নটা হচ্ছে নামে 1000, কিন্তু আমি যে প্রশ্নগুলো যে ব্যাখ্যা সহকারে দিয়েছি, ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়েন, এই প্রশ্নের সংখ্যা মিনিমাম 3 থেকে 3500 প্রশ্ন সংখ্যা হবে। অর্থাৎ আপনি যদি এই 3 থেকে 3500 প্রশ্ন বা এই 1000 প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, তাহলে কিন্তু
আপনার যেই ৭০ এবং এই বইটা কিন্তু আমাদের বলা রয়েছে যে ৭০-৮০% কমন আসবে, তার একটা মূল কারণ হচ্ছে এইটাই যে আমি যে ১০০০ প্রশ্ন পড়াবো, এই ১০০০ প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, এখান থেকে 100% আপনি 80% এবং কোনো কোনো ক্ষেত্রে 90% কিন্তু আপনি কমন পেতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের যে ১০০০ প্রশ্ন, তো এই ১০০০ প্রশ্ন বিশ্লেষণ করে যদি আপনি ৩০০০ বা ৩৫০০ প্রশ্নের সলিউশন পান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু পরীক্ষায় কমন পাবেন। এখন কথা হচ্ছে যে আমাদের যে ১০০০ প্রশ্ন, আমি একটা কিন্তু কথা বলেছি এখানে, বিসিএস এর প্রশ্নের কথা বলেছি এবং এনটিআরসি এর কথা বলেছি প্রাইমারি, কিন্তু এখানে যে নন ক্যাডারের যে প্রশ্নগুলো রয়েছে, এখন প্রশ্ন আসতে পারে যে স্যার নন ক্যাডারের প্রশ্নগুলো আসলে কোনগুলো পড়বো। এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে নন ক্যাডারের তাহলে কি পড়বো, আমি তো জানলাম প্রাইমারি এনটিএসসি বিসিএস বুঝলাম। তো নন ক্যাডারের প্রশ্ন যদি আমি বলি যে আমাদের যে ১০০০ প্রশ্ন রয়েছে, এই ১০০০ প্রশ্নে কিন্তু নন ক্যাডার বলতে যা বোঝায়, ওখানে বিসিএস এবং এনটিএসসি সবগুলো কিন্তু ওখানে বাছাইকৃত প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা রয়েছে। অর্থাৎ আপনি যদি ওই বইটাই কেনেন বা ওই বইটা পড়েন, তাহলে কিন্তু আলাদাভাবে আপনি যদি বলেন এনটিআরসি বিসিএস এগুলো নাও পড়েন, সেটার ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। কেননা আমরা ওই ১০০০-এর মধ্যে সবগুলো প্রশ্নই কিন্তু, আমার এই ১০০০ প্রশ্ন পড়লে আপনি বিসিএস এবং প্রাইমারি সবগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার এই পড়াগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। তারপরেও আমি আলাদাভাবে দেখিয়েছি যে বিসিএস থেকে কত পার্সেন্ট, এনটিআরসি এবং অন্যান্য থেকে কত পার্সেন্ট আছে, সে একটা বিষয়। এ হচ্ছে বিষয়। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় মনে হতে পারে যে আমাদের বইয়ের দাম কিন্তু মাত্র ৩৫০ টাকা, এটা খুব বেশি না। আমরা যে আপনাদেরকে যে পড়াচ্ছি, যে ২৪টা যে ক্লাস নিব, আমরা যদি পেইড করতাম মিনিমাম ১ থেকে ১,৫০০ টাকা যদি আমরা কোর্স ফি করতাম, সেই তুলনায় কিন্তু এটা কিচ্ছু না। জাস্ট বইটা তো আপনি এমনিতেই বইটা কিনতেন। আপনি যদি বইয়ের কথা বলি, বইটা তো আপনি এমনিতেই কিনতেন, আর আমাদের ক্লাসটা কিন্তু ফ্রি দিচ্ছে এক্সট্রাভাবে। তো সুতরাং জীবনে অনেক টাকাই তো নষ্ট হয়ে গিয়েছে, তাই না? একটা রেস্টুরেন্টে খেতে বসলে কিন্তু ৫০০, ৭০০, ১,০০০ টাকা এমনিতেই চলে যায়। তো সেই জায়গা থেকে ৩৫০ টাকা কিন্তু আহামরি অনেক কিছু না, ঠিক আছে? তো এই ক্লাসগুলো করতে থাকুন। আমাদের বই যে মডেল টেস্টগুলো রয়েছে ব্যাখ্যা সহকারে পড়লে কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো শেষ একটা কথা বলে আমি শেষ করছি যে অনেকেই বলে যে প্রশ্ন কঠিন হয়েছে কিনা সহজ হয়েছে, সেটার কথা যদি আমি বলি, প্রশ্ন সঠিক বা কঠিন বলে আসলে কোনো কিছু হয় না। প্রশ্ন আসলে কঠিন বলে কোনো কঠিন শব্দ বলে কিছু নাই। কেন নাই? একটা কথা বলি, যদি আমি তর্কের খাতিরে যদি বলি, যদি বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ওয়াইফের নাম কি, সাপোজ আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ওয়াইফের নাম কি বা স্ত্রীর নাম কি, এটা একটা বিসিএস এর একটা প্রশ্ন, সাপোজ, যদিও আসে নাই, সাপোজ বললাম প্রশ্ন, এটা কিন্তু কেউই পারবে না, এই অ্যান্সারটা কেউই দিতে পারবে না। কিন্তু এই প্রশ্নটাই যদি ১ বছর পরে যদি আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রীর নাম কি, তাহলে কিন্তু সবাই পারবে। কেন পারবে? কারণ যেই প্রশ্নটা ১ বছর আগে থেকে সব থেকে কঠিন ছিল এবং কেউই পারে না, সেই একই প্রশ্ন পরের বছরে কিন্তু সবাই পারে। কেন? কারণ ওই প্রশ্নটাই পরের বছরে সবগুলো চাকরির যে বইগুলো রয়েছে, সে বইয়ে কিন্তু ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মেয়ের নাম কি, নাতির নাম কি, ১৪ গোষ্ঠী কিন্তু ওখানে দেওয়া থাকবে। তো সুতরাং প্রশ্ন কঠিন বলে আসলে কঠিন নাই। কঠিন প্রশ্ন বলতে যেটা বোঝায়, আপনি যদি বিগত প্রশ্ন, একটা প্রশ্ন যদি কোনোভাবে বাদ দেন বা একটা প্রশ্ন যদি আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যাবেন। অর্থাৎ আপনার বেসিক, অনেকে বলবে বেসিক স্ট্রং করতে, অবশ্যই বেসিক স্ট্রং লাগবে, কিন্তু বেসিক স্ট্রং করার পরেও যদি আপনি বিগত প্রশ্ন যদি আপনি না পারেন, এটা কিন্তু আপনাকে কখনোই চাকরির পরীক্ষায় কিন্তু আপনাকে চাকরি পেতে সহযোগিতা করবে না। আপনি কখনোই চাকরি পাবেন না যদি বিগত প্রশ্ন মিস দেন। সুতরাং বিগত প্রশ্ন হচ্ছে বাইবেল, এটা মাথায় রাখবেন। বিগত প্রশ্ন হচ্ছে বাইবেল, বিগত প্রশ্ন ছাড়া চাকরি পরীক্ষায় টেকা পসিবল না, ফুল স্টপ। অবশ্যই বিগত প্রশ্ন পড়তে হবে এবং বিগত প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি বেসিক এবং বিগত দুটো সমন্বয় করে পড়তে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা এখন শুরু করে দেব আমাদের যে প্রথম যে ক্লাসটা। একটু খেয়াল করি, আমাদের প্রথম যে স্লাইডে রয়েছে বাংলা ব্যাকরণ। অনেক কথাই বলা হয়েছে, তো বেশি কথা না বাড়াই, এখন জাস্ট আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। আমাদের স্লাইডে রয়েছে কি বাংলা ব্যাকরণ। তো আমরা বেসিকের কথা কিন্তু আমরা বিগত প্রশ্ন অলরেডি কিন্তু বিভিন্নভাবে দেখে আসছি যে কত পার্সেন্ট আসবে। তো 20% বা 30%-এর কথা যদি বলি, যেই প্রশ্নগুলো আসলে অতিরিক্ত, অর্থাৎ বাইরে আসে। বাইরে বলতে কি, যেগুলো কোনো চাকরি পরীক্ষায় আসেনি বা যেগুলো কোনো বেসিক থেকেও অনেক সময় চলে আসে না, তো এই প্রশ্নগুলো চিন্তা আপনি মাথার মধ্যে থেকে ঝেড়ে ফেলে দেন। কেন? কারণ এই প্রশ্নগুলো মোর দেন 20% বা 15% স্টুডেন্টও কিন্তু পারবে না। তো আপনার টার্গেট হচ্ছে যে জ্ঞানী হওয়া না বা পণ্ডিত হওয়া না, আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার একটা চাকরি পাওয়া, যতটুকু নাম্বার দরকার চাকরি পাওয়ার জন্য
ততটুকু পাওয়া। তো পিএইচডি করার জন্য পরে অনেক সময় পাবেন। এইটুকু মাথায় রাখবেন যে সারা জীবনে 25 বছর 20 বছর পড়াশোনা করে এসে আমরা যেটা শিখতে পারিনি, আমি আপনাকে 2 মাসে 24টা ক্লাসে শিখাই দেবো, এইটা ভাবা আসলে বোকামি। ঠিক আছে, তারপরেও আমি যতটুকু পারবো যতটুকু চেষ্টা থাকবে যে পরীক্ষায় টিকার মতো যতটুকু দরকার, যতটুকু বেসিক দরকার সে বিষয়গুলো আমি পড়ানোর চেষ্টা করবো। এবং বিগত প্রশ্ন তো বলেই দিলাম, বিগত প্রশ্ন আসলে বাইরে কিছু নেই, এ হচ্ছে বিষয়। আর মুখস্থের কথা যদি বলি, আমাদের এখানকে স্লাইডে কিন্তু প্রথমে বলা রয়েছে যে বাগধারা। তো একটু বলে নেই বাগধারাটা আসলে কোথা থেকে পড়বো সেটা একটু আগে ক্লিয়ার করে নিই। তো বাগধারার কথা যদি বলি, এইটা মুখস্থ বেইস যেগুলো রয়েছে, বাগধারা বলি, সমার্থক বলি, বিপরীতার্থক বলি, এ সব কিছুই কিন্তু বিগত বেইস পড়তে হবে। অর্থাৎ বিগত সালে প্রথম আমি কি বলেছি, বিসিএস এর প্রশ্ন, সেকেন্ড হচ্ছে কি এনটিআরসি এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, এবং নন ক্যাডারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সব থেকে বেটার হয় আপনি যে কোনো একটা বই, বাজারের যে কোনো একটা বই, সেই বইয়ে যেগুলো দেখবেন যে প্রতিটা বাগধারা শেষে অনেকগুলো বিগত প্রশ্ন রয়েছে, সেই বিগত প্রশ্নগুলোই আপনি বারবার বারবার করে পড়বেন। কেননা পরীক্ষায় যেগুলো আসে এই মুখস্থ বেইস 5টা বা 6টা টপিক থেকে যে 5টা বা 6টা প্রশ্ন আসে, এগুলো সবগুলোই বিগত প্রশ্ন থেকে আসবে, সবগুলোই বিগত প্রশ্ন থেকে আসবে। শুধু একটা বা দুইটা যদি বিগতের বাইরে থেকে আসে সেটা মনে রাখবেন, ওইটা কেউই পারবে না। সুতরাং ওইটা পারার আপনার দরকার নাই। আর ওইটা পারতে গিয়ে আপনাকে আরও প্রচুর পড়তে হবে, যেটা আসলে বোকামি ছাড়া আসলে আমি কিছু মনে করি না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই নর্মালি বিগত থেকেই সবগুলো প্রশ্ন হয় মুখস্থ বেইস যেগুলো রয়েছে। তো বাগধারা আমি 4 দিনে রেখেছি টোটালে। আপনি আজকে ফার্স্ট যেহেতু ক্লাস, আমি বলবো যে আজকে আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক, যেটা আপনারা বিগত 10 থেকে 50তম বিসিএস এর যতগুলো প্রশ্ন রয়েছে বাগধারা অংশটা, সেটা আপনারা হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ বাড়িতে নিজের মতো করে পড়িয়ে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু বাগধারা এগুলো কখনোই পিডিএফ দেবো না। কেন পিডিএফ দেবো না? কারণ যেই জিনিসগুলো মুখস্থ অলরেডি সবগুলো বইয়ে আছে, আপনি চাকরি প্রত্যাশী, আপনি চাকরি পরীক্ষা দিবেন, আমি কিন্তু এটা শিওর যে আপনার কাছে একটা জব সলিউশন থাকবে, একটা বিসিএস এর প্রশ্ন, এগুলো কিন্তু থাকবেই, সবার কাছে কিন্তু আছে। তো এই বইগুলো থেকে কিন্তু আপনি এই বাগধারার বিগত প্রশ্নগুলো পড়ে নেবেন। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের যখন রুটিন প্রকাশিত হবে তখন কিন্তু আমাদের যে সিক্রেট যে গ্রুপ রয়েছে, যারা বই কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে এখান থেকে আমি প্রশ্ন করব, বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হবে, পরীক্ষা নেওয়া হবে। তো আমি মুখস্থ বেসের কথা বললাম। তো খেয়াল করি এখন একটু বাগধারা, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি বলি, খেয়াল করি এখানে প্রথমে বলা হয়েছে ব্যাকরণ শব্দটি তৎসম ভাষার শব্দ এবং ব্যাকরণিকভাবে হচ্ছে কি এটা বিশেষ্য, অর্থাৎ নাউন। ঠিক আছে, তারপর কি ব্যাকরণ শব্দটি তৎসম কৃত প্রত্যয় সাধিত শব্দ। তারপর ব্যাকরণ হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ, এটা কিন্তু আন্ডারলাইন করা আছে কেন, কারণ এইটা প্রায়ই পরীক্ষায় আসে এই টাইপের প্রশ্ন, বা এই প্রশ্নটাই কিন্তু অনেকবার চলে আসছে। তারপর যদি বলি ব্যাকরণ শব্দটি বিশ্লেষিত রূপ, কিন্তু আমরা জানি ব্যাকরণ, হ্যাঁ ব্যাকরণ শব্দটিকে আমরা যদি এইভাবে ভাঙাই তাহলে কিন্তু এভাবে হবে। তারপর ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদের কথা যদি বলা হয়, এটা কিন্তু তৎসম স্বরসন্ধি, কি হবে বি যোগ আকরণ। বি যোগ আকরণ কেন হলো, এই বিষয়গুলো আমরা যখন সন্ধি পড়াবো, সন্ধির অধ্যায় ক্ষেত্রে কিন্তু আমরা সন্ধির সময় গিয়ে আমরা এগুলো বিস্তারিত জানবো। তবে বেসিকটা একটু জেনে রাখেন যে ব্যাকরণ শব্দটিকে যদি আমরা ভাঙানো হয় সন্ধি বিচ্ছেদ, তাহলে কিন্তু বি যোগ আকরণ, অর্থাৎ এটা তৎসম স্বরসন্ধির মাধ্যমে হয়েছে। তারপর ব্যাকরণ হচ্ছে কি ভাষার সংবিধান, যেটাকে ভাষাকে শৃঙ্খলাবদ্ধ করে। পরবর্তীতে একটু খেয়াল করি যে ব্যাকরণ শব্দের অক্ষর বিন্যাস 3টি অক্ষর, ব্যাকরণ শব্দটিকে 3টি অক্ষরে কিন্তু ব্যাকরণ শব্দের মধ্যে 3টা অক্ষর রয়েছে। তারপর যদি বলা হয় যে ব্যাকরণের কাজ ভাষাকে নিয়ন্ত্রণ করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, খুবই পরীক্ষায় কিন্তু আসে, এবং আপনারা যখন কোর্সিন প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। তারপর যদি বলা হয় প্রথম ব্যাকরণের আলোচনা করেন কে, পাণিনি, আমরা জানি, এবং তিনি ছিলেন তার একটা বইয়ের রয়েছে, সেই বইয়ের নাম হচ্ছে কি অষ্টাধ্যায়ী, যেটা কিনা সংস্কৃত ভাষায় লেখা ছিল, এবং এই বইটা ব্যাখ্যা করেছেন কে, পতঞ্জলি। এই বইটার টিকাকার বা যিনি ব্যাখ্যা করেছেন তার নাম হচ্ছে পতঞ্জলি। তো এই হচ্ছে মোটামুটি বেসিক সম্পর্কে একটু ধারণা। তো এখন আমরা জানবো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হয়। কী রকমের প্রশ্ন করা হয়, আপনারা এই অধ্যায়টা আপনাদের কাছে যেই বইটা আছে সেই বইটা গিয়ে দেখবেন যে বিগত প্রশ্নগুলো কি কি প্রশ্ন আসে। প্রথমে বিগত প্রশ্নগুলো একবার রিডিং দিবেন, রিডিং পড়ে ভেতরে একটু ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন, আর আমার ক্লাসটা যদি পসিবল হয় একটু দেখে একটু মাথায় রাখার চেষ্টা করবেন। খেয়াল করি প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ রয়েছে, 4টি। কি কি আমরা জানি যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর একটা হচ্ছে কি অর্থতত্ত্ব। তো পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে শব্দতত্ত্ব না এসে থাকতে পারে শব্দতত্ত্বের আরেকটা রূপ নাম কি রূপতত্ত্ব, বা এরকম থাকতে পারে যে বাক্যতত্ত্ব না এসে থাকতে পারে কি পদক্রম, বা অনেক সময় থাকতে পারে ধ্বনিতত্ত্বের ইংরেজি কি, পরীক্ষা কিন্তু আসে ফোনোলজি। শব্দতত্ত্ব হচ্ছে কি মরফোলজি, সেন্টেক্স, সেমেন্টিক, এগুলো সবগুলো কিন্তু
বাংলা এবং ইংরেজি দুটাই আমাদের জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো এখন একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে কি যে এছাড়াও অভিধান তত্ত্ব, ছন্দ ও অলংকার প্রভৃতি কিন্তু এই উচ্চতর ব্যাকরণে কিন্তু আলোচনা করা হয়। আর আরেকটা কথা হচ্ছে কি, তবে এ প্রশ্ন যদি বলা হয় যে ব্যাকরণের সার্বিক বা মোট আলোচ্য বিষয় কয়টি, সেক্ষেত্রে কয়টি উত্তর হবে? 6টি। কোন 6টি? আগের 4টি, এখানে 4টি, এ পাশে রয়েছে 4টি, আর পরবর্তীতে হচ্ছে এই অভিধান তত্ত্ব এবং ছন্দ ও অলংকার, এই টোটালে হচ্ছে 6টির কথা বলা হয়েছে। তো এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে ধ্বনিতত্ত্বে কোন বিষয়ে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের যে বিষয়গুলো রয়েছে খেয়াল করে, ধ্বনি, বর্ণ, অভিধান তত্ত্ব, এই সবগুলো কিন্তু নত্যবিধান, এই সবগুলো কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মধ্যে থেকে এখানে এখানে লাল চিহ্নিত করা হয়েছে কি সন্ধি, এটা কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে যে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। অ্যান্সার হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বা ফোনোলজি। একটু খেয়াল করে দেখি এটা কিভাবে আমরা মনে রাখবো, এটা একটু খেয়াল করি। বলা হয়েছে যে ধ্বনি বা বর্ণের সাথে সম্পর্কিত হবে। ধ্বনি বা বর্ণের সাথে সম্পর্কিত মানে কি, আমরা যে কোনো কিছু যখন উচ্চারণ করি সেটাকে আমরা কি বলি? ধ্বনি। তো এই উচ্চারিত শব্দই যখন আমি লিখবো, এভাবে ক আকারে লিখবো, বর্ণ আকারে, এটা কিন্তু বর্ণ। এই বর্ণ থেকে যদি একটা বাক্য লিখি, হ্যাঁ কাকা, এরকম কিন্তু একটা শব্দ। এভাবে কিন্তু আমাদের ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্যগুলো কিন্তু তৈরি করা যায়। তো এখন এখানে ধ্বনি এবং বর্ণের সাথে সম্পর্কিত হবে কীরকম, এখানে খেয়াল করি ধ্বনি, ধ্বনির সাথে সম্পর্কিত আমরা মুখ দিয়ে উচ্চারণ করি ধ্বনি, ধ্বনি থেকে কি আসে? বর্ণ। তারপর কি অভিধানের বর্ণনাক্রম, ধ্বনির উচ্চারণ, উচ্চারণগত বিভিন্ন বিষয় কিন্তু ধ্বনিতত্ত্বের মধ্যে, বর্ণমালা, তারপর বাংলা বানান খেয়াল করি, তারপর ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, এখানে দন্তন্যর ব্যবহার, মূর্ধন্যস্বর ব্যবহার, সত্যবিধান। তারপর কি সন্ধি, সন্ধিটা কেন? কারণ এটা হচ্ছে কি একটা ধ্বনি, দুইটা ধ্বনি এবং দুইটা ধ্বনি মিলিত হয়ে কিন্তু কি হয়? সন্ধি হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি। সেকেন্ড যে বিষয়টা একটু খেয়াল করি, শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে কি কি রয়েছে? শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দ গঠন, পদ, লিঙ্গ, বিভক্তি, বচন, ধাতু, সমাস, এই সবগুলো কিন্তু কিসে আলোচিত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। তো এই বিষয়গুলো কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। তবে একটু খেয়াল করি, সমাস, প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ, এই তিনটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথায় আলোচিত হয়? শব্দতত্ত্ব, রূপ বা রূপতত্ত্ব। তো আমরা নর্মালি কিন্তু খুব ভালো এভাবে মনে রাখতে পারি যে বাংলা ব্যাকরণের সব থেকে কঠিন টপিক কোনটা আমরা জানি, সমাস সব থেকে কঠিন টপিক, সবার কাছে কিন্তু এটাই মনে হয়। প্রকৃতি প্রত্যয় সবার কাছে কঠিন মনে হয়। তো এই কঠিন যে বিষয়গুলো, ঠিক আছে, এই কঠিন যে বিষয়গুলো সেগুলো কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচিত বিষয়। 3 নম্বরটা খেয়াল করি যে বাক্যতত্ত্ব বা পদক্রম। তো বাক্য এবং বাক্যের নির্মাণ, বাক্য গঠন, তারপর কি রয়েছে এরকম বাক্য রূপান্তর, সবগুলো বাক্য সম্পর্কিত রিলেটেড যেগুলো রয়েছে এই সবগুলো কিন্তু বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচিত বিষয়। তবে একটু খেয়াল করি এখানে কারক, জ্যোতির্চিহ্ন এবং বাক্য সংকোচন, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা কিন্তু আলোচিত হয় বাক্যতত্ত্ব বা পদক্রমে। এখন একটু কনফিউশন ক্লিয়ার করে, এই কারকের যে বিষয়টা, এই কারকটা কিন্তু 2020 সালে যে বাংলা 9-10-এর বোর্ড ব্যাকরণ বই ছিল, সেই বইয়ে কিন্তু এই কারকটা ছিল কার ভিতরে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে। কিন্তু তারই 1 বছর পরে অর্থাৎ 2021 সালে এই কারককে কিন্তু বাক্যতত্ত্ব বা পদক্রমের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হইলাম। পরীক্ষায় যদি আসে যে বাক্যতত্ত্ব বা পদক্রম, এটা কোথায় আলোচিত হয়? কারকটা হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রমের মধ্যে হবে। কিন্তু যদি এই অপশনটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে চলে যাবে কোনটি? কারক। তবে যদি আরেকটা বিষয় খেয়াল করি, তবে যদি পরীক্ষায় এরকম আসে যে সমাস, উপসর্গ, প্রত্যয় এবং এটার সাথে যদি দিয়ে দেয় যে কারক, এখন যদি বলা হয় যে সমাস, প্রত্যয়, উপসর্গ এবং এই কয়টি আসলে কিসে আলোচিত হয়, সেক্ষেত্রে কিন্তু আবার এটা আলোচিত হবে কোনটি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। কেন? কারণ কারকটা নিয়ে কনফিউশন থাকলেও এটা বাক্যতত্ত্বে হবে নাকি শব্দতত্ত্ব হবে, এটা নিয়ে কনফিউশন থাকলেও কিন্তু উপসর্গ, প্রত্যয় এবং সমাস নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই। সুতরাং এটা তখন কোনটা অ্যান্সার হবে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে এটা অ্যান্সার হবে। তো খেয়াল করি পরবর্তীতে একটু দেখি,
4 নাম্বার রয়েছে কি অর্থতত্ত্বের মধ্যে কি রয়েছে সেমেন্টিক, অর্থতত্ত্বের ইংরেজি হচ্ছে সেমেন্টিক্স। তো এইটা শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, তারপর কি রয়েছে এখানে অর্থ সম্পর্কিত রয়েছে, খেয়াল করি হ্যাঁ সবগুলো কিন্তু অর্থ রয়েছে, বিপরীতার্থক, বাক্যের অর্থ, এই সবগুলো হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে। তো এখন একটু লাস্ট যে আন্ডারলাইন করা রয়েছে লাল কালিতে বাগধারা, এই বাগধারাটাকে কিন্তু এটাও ঠিক সেম একই রকম 2020 সালে যদি বলা হয় 2020 সালে 9-10-এর যে বোর্ড বই ছিল সেই বোর্ড বই এই বাগধারাটা কিন্তু এই আগে যেটা রয়েছে অর্থাৎ বাক্যতত্ত্ব বা পদক্রমের অন্তর্ভুক্ত মনে করা হতো, বা তখন বাক্যতত্ত্ব বা পদক্রমের অন্তর্ভুক্ত ধরে নেওয়া হতো। আর এখন এটা কিন্তু এই বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্গত, বাগধারাটা হচ্ছে অর্থতন্ত্র, অর্থাৎ 2021 সালে যে নতুন বোর্ড বইটা রয়েছে সেখানে কিন্তু বাগধারা এই অর্থতত্ত্বের মধ্যে রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা কিন্তু আমরা ভুলে যেতে পারি। তো খেয়াল করি যদি দুইটি অপশনই থাকে অ্যান্সার হবে অর্থতত্ত্ব, আর যদি একটা অ্যান্সার থাকে অর্থাৎ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম, বাক্যতত্ত্ব বা পদক্রম। আচ্ছা, তো আমরা পরবর্তীতে একটু খেয়াল করি যে বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে যদি বলি যে বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রম বিকাশ, তো আমরা কিন্তু প্রায় সবাই জানি যে ভাষাভাষীর দিকের কথা যদি বলা হয়, আমরা কিন্তু সবাই জানি পৃথিবীতে মোট জনসংখ্যার দিক থেকে যদি বলা হয়, পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে মোট বাংলা ভাষাভাষীর সংখ্যার কথা যদি বলা হয় কততম, সেটার হচ্ছে অ্যান্সার কি হবে সপ্তম। পৃথিবীর মোট জনসংখ্যার বাংলা ভাষার অবস্থান, পৃথিবীর মোট জনসংখ্যায় বাংলা ভাষার অবস্থান হচ্ছে কততম, সপ্তমতম। বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তমতম। তবে যদি মাতৃভাষার কথা যদি বলা হয় যে মাতৃভাষার দিক থেকে মোট জনসংখ্যা বাংলা ভাষার কত, অর্থাৎ মাতৃভাষার যদি কথা বলা হয় তাহলে হচ্ছে ষষ্ঠ হবে, আর মোট জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম, আর মাতৃভাষার দিক থেকে কি হবে ষষ্ঠ, মাতৃভাষার দিক থেকে হবে ষষ্ঠ। তো এটা কিন্তু আপডেট তথ্য, এইটা হচ্ছে লাস্ট আপডেট তথ্য। তো এই তথ্যটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। এখন বর্তমানে লাস্ট হিসেবে যেটা রয়েছে মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ, আর এমনি টোটালি ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পৃথিবীর মধ্যে সপ্তম। অর্থাৎ মোট জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থানের কথা যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে, সেক্ষেত্রে সপ্তম, আর মাতৃভাষার দিক থেকে হচ্ছে ষষ্ঠ। তো একটা বেসিক জিনিস আমরা জানলাম। তো এখন যদি বলা হয় যে পাশাপাশি দুইটি আলাদা ভূখণ্ডের ভাষা, পাশাপাশি দুইটি যদি আলাদা ভূখণ্ডের ভাষা যদি একই রকম হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটা আর ভাষাকে বলা যাবে না, সেটাকে বলবো হচ্ছে আমরা ভাষা বংশ। তো এরকম পৃথিবীতে মোট ভাষা বংশের সংখ্যা কতটি রয়েছে, এরকম পৃথিবীতে মোট ভাষা বংশের সংখ্যা রয়েছে হচ্ছে 12টি। 12টি হচ্ছে পৃথিবীতে মোট ভাষা বংশ রয়েছে। তো সেরকম একটা ভাষা বংশ প্রায় 5000 বছর পূর্বে আমরা একটি ভাষা বংশের কথা জানতে পারি। আর সে ভাষা বংশের নাম হচ্ছে কি, সে ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তো এই ভাষা বংশটা মূলত আমরা কতদিন আগে জানতে পারি, প্রায় 5000 বছর পূর্বে। আর এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে কিন্তু বিভিন্ন ভাষা রয়েছে, তার মধ্যে যদি বলি যে বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, রুশ, হিন্দি, ল্যাটিন, এই সবগুলোই কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে কিন্তু অবস্থিত। তো এই ইন্দো ইউরোপীয় ভাষাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে খেয়াল করি, একটা হচ্ছে কি কেন্তম, আর একটা হচ্ছে শতম। এটাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে বা ভাষা বংশকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেন্তম শাখায়, এটা কিন্তু একটা শাখার নাম, এটা কোনো ভাষার নাম না, এটা একটা কেন্তম শাখা, এবং শতম শাখা। তো কেন্তম শাখা আসলে এটা কেন্তম শাখার মধ্যে যারা ইউরোপীয় অঞ্চলের যে সকল মানুষ, এই যে ইউরোপীয় অঞ্চলের যে সকল মানুষ কি করেন, ইউরোপীয় অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে সেটার নাম হচ্ছে কি কেন্তম। ইউরোপীয় অঞ্চলের মানুষ কিন্তু এই কেন্তম ভাষায় কথা বলেন। আর ভারতীয় অঞ্চলের মানুষের কথা যদি বলা হয় তারা কিন্তু এই শতম শাখায় কথা বলেন। ভারতীয় অঞ্চলের মানুষ এই শতম শাখায় কথা বলেন। তো এই শতম শাখা কিন্তু যে ভারতীয় অঞ্চলের যে মানুষ, তো ভারতীয় অঞ্চলটা কিন্তু ছিল বিশাল একটা অঞ্চল ছিল।
তো এই অঞ্চলভেদে বিভিন্ন জাতিগোষ্ঠী আসে এবং এই এক এক জাতি কিন্তু এক এক ভাষায় কথা বলতো। তো এই শতম শাখা থেকে কিন্তু এক এক জাতি এক এক ভাষায় কথা বলতো। খেয়াল করি, যারা মিশরে বসবাস করতো তারা কিন্তু মিশরীয় ভাষায় কথা বলতো, যারা মিশরে বাস করতো তারা মিশরের ভাষায় কথা বলতো, যারা আরবে বাস করতো তারা আরবীয় ভাষায় কথা বলতো, যারা ইরানে বাস করতো তারা কি করতো, ইরানীয় ভাষায় কথা বলতো, আর যারা ভারতে থাকতো তারা হচ্ছে কি ভাষায় কথা বলতো, ভারতীয় ভাষায় কথা বলতো। তো আমাদের অবস্থানটা কিন্তু ছিল এই ভারতবর্ষে, অর্থাৎ আমরা কিন্তু তখন এই ভারতবর্ষের একদম পূর্ব দিকে, আমরা যেরকম এখন যদি বলে পূর্ববঙ্গে বসবাস করি বা পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ, তো এরকম ভারতবর্ষে কিন্তু আমরা পূর্ব দিকে বসবাস করতাম। সেই পূর্ব দিকে কিন্তু আমাদের অবস্থান ছিল। তাহলে কয়েকটা বিষয় জানলাম। ইন্দো ইউরোপে একটা ভাষা বংশ, এখান থেকে দুইটা শাখার সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে কেন্তম শাখা আর একটা হচ্ছে শতম শাখা। তো এই শতম শাখারই কয়েকটা জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাষায় কথা বলতো, যারা মিশরের ভাষায় কথা বলতো, মিশরে অবস্থান করেছিল তারা আরবীয়, ইরানে এবং ভারতীয়। তো ভারতীয় অংশের মধ্যে মূলত আমরা ছিলাম, ঠিক আছে, ভারতের মধ্যে মূলত আমরা ছিলাম। তো ভারতীয় থেকে এই ভারতীয় যে অংশ রয়েছে, এই ভারতীয়ের মধ্যে কিন্তু কি হয়েছিল, যারা আর্য গোষ্ঠী ছিল, আর্য জাতি ছিল, তারা কিন্তু এই ভারতীয় স্থানে খ্রিস্টপূর্ব 200 অব্দে, খ্রিস্টপূর্ব 200 অব্দে, আমি যদি এখানে লিখে দেই, আচ্ছা এই পাশে যদি ভারতীয় লিখে দেই, এই ভারতীয়রা কি জানলাম আমরা, এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, এখানে ভারতীয়ের নিচে কি করলাম, খ্রিস্টপূর্ব 200 অব্দে আর্য জাতি ভারতীয়রা ভারতে অবস্থান করেন বা ভারতে আসেন 200 অব্দে, খ্রিস্টপূর্ব 200 অব্দে। কারা আসেন, আর্য নামে একটা জাতি রয়েছে, সেই আর্য জাতি আসেন কোথায়, ভারতে। তো আমরা তখন কি করতাম, আমরা তখন কিন্তু এই ভারতীয় যে ভাষা রয়েছে সে ভারতীয় ভাষায় কথা বলতাম। আর পরবর্তীতে আর্যরা যখন ভারতে এসে আমাদের সাথে মিক্স হয়ে যায়, তারা সেখানে আসেন, শাসন করেন, তারা দীর্ঘদিন ছিলেন, বিভিন্ন ভাষা তারা কিন্তু আর্য ভাষায় কথা বলতেন। তো এই ভারতীয় ভাষা এবং আর্য ভাষা, এই দুইটা ভাষা যখন একত্রিত হয়ে যায়, তখন পরবর্তীতে একটা নতুন একটা ভাষার সৃষ্টি হয়। সেই ভাষার নাম হচ্ছে কি, যে নতুন একটা ভাষা সৃষ্টি হয়, সে ভাষার নাম হচ্ছে কি, ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা। তাহলে আমরা জানলাম এই ভারতীয় আর্য ভাষা কোথা থেকে আসলো, ভারতীয় আর্য ভাষা থেকে আসছে হচ্ছে মূলত এই ভারতীয় থেকে। আমরা কথা বলতাম ভারতীয় ভাষায়, পরবর্তীতে আর্যরা এসে তারা কি কথা বলতো, তারা আর্য ভাষায় কথা বলতো। এই ভারতীয় এবং আর্য দুটা এক জায়গায় হয়ে ভারতীয় আর্য ভাষা নামে একটা নতুন ধর্মের সৃষ্টি করে। আর এই ভারতীয় আর্য ভাষা থেকে দুইটা ভাষার সৃষ্টি হয়, একটা হচ্ছে সংস্কৃত ভাষা আর একটা হচ্ছে কি ভাষা, একটা হচ্ছে সংস্কৃত ভাষা আর একটা হচ্ছে প্রাকৃত ভাষা। তো আমরা মূলত জানছি যে আমাদের যে বাংলা ভাষার উৎপত্তিটা আসলে কিভাবে আসলো সেই বিষয়টা কিন্তু একটু জানার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এই যে সংস্কৃত এবং প্রাকৃত ভাষা যে আসলো ভারতীয় আর্য ভাষা থেকে, তো এই সংস্কৃত ভাষাটা ছিল আসলে কি ভাষা, এটা ছিল হচ্ছে মানুষের লেখার ভাষা, অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর মানুষের ভাষা, বা এটা হচ্ছে লেখার ভাষা ছিল বা লেখ্য ভাষা ছিল, ঠিক আছে। এই ভাষায় কিন্তু মানুষ লিখত। অনেকে মনে করেন যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, কিন্তু আসলে এই সংস্কৃত ভাষা থেকে বা এই লেখার ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি নয়। তো বাংলা ভাষার উৎপত্তি আসলে কোত্থেকে, এই প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি। তো এই প্রাকৃত ভাষাকে যদি আমরা পরবর্তীতে কি করা হয়, দুইটা ভাগে ভাগ করা যায়। কিভাবে, অঞ্চল ভেদে প্রাকৃত ভাষাকে দুইটা ভাগে ভাগ করা যায়। খেয়াল করি, এই প্রাকৃত থেকে আসছে কি কি, একটা হচ্ছে গৌড়ীয় অঞ্চল। গৌড়ীয় অঞ্চলটা আসলে কোথায়, আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জের পূর্ব নাম হচ্ছে কি গৌড় অঞ্চল। ঠিক ওই রকম ওই চাঁপাইয়ের ওই পাশে যদি বলি আমরা ইন্ডিয়াতে যদি বলি কলকাতায়, তাহলে কি রয়েছে, ওখানে মালদা রয়েছে। তো এই যে অঞ্চল গৌড়ীয় অঞ্চল, তো এই প্রাকৃত থেকে যারা গৌড়ীয় অঞ্চলের মানুষের যে ভাষায় কথা বলতো তাদেরকে বলা হচ্ছে কি গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। এই যারা গৌড় অঞ্চলের মানুষজন যারা ছিল তারা কিন্তু এই যে যে ভাষায় কথা বলতো, তাদের যে ভাষা ছিল তাদেরকে বলা হয়তো অঞ্চল, তাদের নাম, অঞ্চলের নাম ছিল কিন্তু গৌড় অঞ্চল। সেই অঞ্চলকে কেন্দ্র কিন্তু গৌড়ীয় প্রাকৃত ভাষার একটা সৃষ্টি হয়। আর মাগধ নামে একটা অঞ্চল ছিল, সেই মাগধ অঞ্চলকে কেন্দ্র করে যে ভাষা গড়েছিল সেই ভাষার নাম হচ্ছে মাগধী প্রাকৃত। সেই ভাষার নাম হচ্ছে কি মাগধী প্রাকৃত। তাহলে দুইটা অঞ্চলের কথা জানলাম, একটা হচ্ছে মাগধ অঞ্চল আর একটা হচ্ছে কি গৌড় অঞ্চল। তো এই অঞ্চলকে কেন্দ্র করে বা এই অঞ্চলের নাম অনুসারে কিন্তু আমরা গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত সম্পর্কে জানতে পারলাম। তো এখন কথা হচ্ছে যে
আমরা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখি যে ডক্টর সুনীতি কুমারের মতে কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি, আর শহীদুল্লাহর মতে কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি। তো খেয়াল করি, এখানে বলা হয়েছে যে গৌড়ীয় প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলেছেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি। এটা কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ বলেছেন কি? শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহর মতে হচ্ছে এই গৌড়ীয় প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। কত সালে? এটা কত শতকে? সপ্তম শতকে, সপ্তম শতকে। কিন্তু সুনীতি কুমার বলেছেন যে না, এটা আসলে প্রাকৃত ভাষা থেকে না বা গৌড়ীয় প্রাকৃত থেকে না, এটা আসছে হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। এটা কার উক্তি বলেছেন? এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, তার মতে হচ্ছে যে মাগধী প্রাকৃত থেকে মূলত বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এটা কত শতকের কথা বলেছেন? এটা দশম শতকে বলেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। আর শহীদুল্লাহর মতে বলেছেন যে সপ্তম শতকে, অর্থাৎ গৌড়ীয় প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। পরবর্তীতে এই গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত বিকৃত হয়ে যায়। পরবর্তীতে কি হয়? গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত হচ্ছে বিকৃত হয়ে একটা অপভ্রংশের সৃষ্টি করে। একটা কি সৃষ্টি করে? অপভ্রংশ। অপভ্রংশ। এই অপভ্রংশটা কিন্তু আসলে কোনো ভাষা না, ঠিক আছে? এটাকে একটা অপভ্রংশ সৃষ্টি করে। পরবর্তীতে গৌড়ীয় এবং মাগধী প্রাকৃত কি করে? বিকৃত হয়ে একটা অপভ্রংশ সৃষ্টি করে। তো এই অপভ্রংশ থেকে দুইটা অপভ্রংশ সৃষ্টি হয়। একটা হচ্ছে কি? গৌড়ীয় অপভ্রংশ। এই গৌড়ীয় প্রাকৃত থেকে আসে হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ, এবং মাগধী প্রাকৃত থেকে আসে হচ্ছে কি? মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ। তাহলে বিকৃতর একটা অপভ্রংশের সৃষ্টি হয় এবং অপভ্রংশের মাধ্যমে বিকৃত হয়ে কি হয়? গৌড়ীয় অপভ্রংশ, ঠিক আছে? তাহলে গৌড়ীয় অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশের সৃষ্টি হয়। পরবর্তীতে এই গৌড়ীয় অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশ দুইটা কি হয়? বিকৃত হয়ে যায়। বিকৃত হয়ে কি হয়? নতুন একটা ভাষার সৃষ্টি করে। সে ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। সে ভাষার নাম হচ্ছে কি? বঙ্গ কামরূপী। আমি যদি এখানে লিখে দেই, সে ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। সে ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। আমরা একটু যদি পিছনের দিকে যাই, একটু খেয়াল করি, পিছনের দিকে যদি একটু যাই, খেয়াল করি, এখানে বাংলা ভাষার উৎপত্তির কথা বলা হয়েছে। প্রধানত ইন্দো ইউরোপীয় ভাষা থেকে উৎপত্তি হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষার কেন্তম শাখা এবং শতম শাখা দুইটা প্রকার রয়েছে। কেন্তম হচ্ছে ইউরোপীয় অঞ্চলের মানুষ যারা রয়েছে তাদেরকে আমরা কেন্তম বলবো। আর একটা হচ্ছে শতম, হচ্ছে কি? যারা ভারতীয় অঞ্চলে যারা বসবাস করেছেন তাদেরকে আমরা শতম বলবো। এই শতম শাখা থেকে চারটা ভাগে আমরা কি বলেছি? জাতিগোষ্ঠীভাবে বিভক্ত হয়েছে। সেই ভারতীয় যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা বসবাস করতাম, অর্থাৎ ভারতের পূর্ববঙ্গে আমরা কিন্তু বসবাস করতাম। সেই ভারতের পূর্ববঙ্গ থেকে তাদের সাথে যুক্ত হয়ে কি হয়? আর্য 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 গোষ্ঠী কিন্তু যুক্ত হয়। যারা আর্য ভাষায় কথা বলতো তারা কিন্তু 200 অব্দে কিন্তু এই আর্যদের সাথে ভারতীয়রা যুক্ত হয়ে যায়। তো আমরা যারা কথা বলতাম ভারতীয়র মধ্যে, তারা কি করতো? ভারতীয় ভাষা এবং আর্য ভাষা মিলে একটা নতুন ভাষার সৃষ্টি হয়। সেই ভাষার নাম হচ্ছে কি? সেই ভাষার নাম হচ্ছে, আমরা জানলাম হচ্ছে এই ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষাটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। সংস্কৃত হচ্ছে লেখার ভাষা, আর প্রাকৃত হচ্ছে মানুষের মুখে উচ্চারণের ভাষা। অর্থাৎ এই প্রাকৃত ভাষার মাধ্যমে মানুষ কথা বলতো, মানুষ উচ্চারণ করতো। মুখের ভাষা ছিল সাধারণের মানুষের ভাষা ছিল প্রাকৃত। তো এই প্রাকৃতকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি? গৌড় অঞ্চলকে কেন্দ্র করে। একটা হচ্ছে গৌড়ীয় অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে বলা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, আর মাগধ অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো মাগধী প্রাকৃত। তো ডক্টর শহীদুল্লাহর মতে আমরা জানি সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কোথা থেকে? উনি বলেছেন গৌড়ীয় প্রাকৃত থেকে। আর এদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন দশম শতকে। উনি বলেছেন যে না, এটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত না, এটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে এই বাংলা ভাষার উৎপত্তি রয়েছে। তো পরবর্তীতে কি হয়? এই দুইটা গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত মিলে একটা অপভ্রংশের সৃষ্টি হয়। এই অপভ্রংশ থেকে গৌড়ীয় অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশ নামে দুইটা বিকৃত রূপ তৈরি হয়। এই গৌড়ীয় অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশ যে থেকে একটা নতুন ভাষার সৃষ্টি হয়, সেই ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। তো এই বঙ্গ কামরূপী ভাষা থেকে তিনটা ভাষার সৃষ্টি হয়। কয়টা ভাষা? তিনটা ভাষা। কি কি ভাষা? এক নম্বর হচ্ছে, আমরা জানি যে এক নম্বর বাংলা ভাষা, দুই নম্বর হচ্ছে অসমিয়া ভাষা, এবং তিন নম্বর যে ভাষা রয়েছে সে নাম হচ্ছে কি? উড়িয়া ভাষা। ঠিক আছে? এই তিনটা বঙ্গ কামরূপী ভাষা থেকে তিনটা ভাষা সৃষ্টি। বাংলা ভাষা, যেটা আমরা বাংলা ভাষায় কথা বলি। অসমিয়া যারা রয়েছে, যারা
আসামে যারা রয়েছে আসামে যারা রয়েছে তারা এই অসমিয়া ভাষায় কথা বলেন, এবং যারা উড়িষ্যায় যারা রয়েছে তারা কিন্তু এই উড়িয়া ভাষায় কথা বলেন। তো মোটামুটি মরাল অফ দ্য স্টোরি যদি বলি, অনেকে বলে যে এই বঙ্গ কামরূপীকে আসলে মা হিসেবে কল্পনা করা হয়। কেন মা হিসেবে কল্পনা করা হয়? কারণ এই বঙ্গ কামরূপী ভাষা থেকে 3টা ভাষা জন্ম রয়েছে, যেরকম বাংলা, অসমিয়া এবং উড়িয়া। তো এই 3টা ভাষাকে আবার বোন বা সহোদর হিসেবেও কিন্তু কল্পনা করা হয়। তো বাংলা অনেক সময় পরীক্ষায় আসে যে বাংলার সহোদর ভাষা কি, বা বাংলার সাথে সম্পৃক্ত বা রিলেটেড সহোদর ভাষা কি, অর্থাৎ বাংলার সহোদর মানে কি, বোনের কথা বলছে। তো বঙ্গ কামরূপীকে যদি আমরা মা হিসেবে চিন্তা করি, আর এই 3টা ভাষাকে আমরা সন্তান বা সহোদর বোন হিসেবে আমরা কিন্তু চিন্তা করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাংলা ভাষার হচ্ছে উৎপত্তি বা বিকাশ, যেটাই আমরা বলি না কেন। তো এখান থেকে কিন্তু মূলত আমাদের বাংলা ভাষাটা চলে আসছে। আর আরেকটা কথা যেটা বলি, যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে যে বাংলা ভাষার সৃষ্টি। তো অনেকে কিন্তু বেশিরভাগই মত কিন্তু কি রয়েছে, বেশিরভাগই মত রয়েছে হচ্ছে এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে কিন্তু বেশিরভাগ মানুষ সমর্থন করেছেন এবং সেই মত দিয়েছেন। বিশেষ করে যদি বলা হয় আব্রাহাম গিয়ারসন, যেটা আব্রাহাম গ্রিয়ারসন ছিলেন, উনি কিন্তু এই মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে কিন্তু তিনি সমর্থন জানিয়েছেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে মরাল অফ দ্য স্টোরি বা মোটামুটি তথ্য সম্পর্কে আমরা জানলাম। তো এখন খেয়াল করি সাধু এবং চলিত ভাষার পার্থক্য সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সাধু এবং চলিত ভাষার পার্থক্য। খেয়াল করি পরীক্ষায় কিন্তু প্রায়ই প্রশ্ন এসে থাকে, যে বিশেষ করে এনটিআরসি এর কথাই যদি বলি, যে পরীক্ষায় আসে যে কোন ভাষা বক্তৃতার বেশি উপযোগী বা অনুপযোগী, বা সাধু ভাষা কি তদ্ভব শব্দবহুল নাকি তৎসম শব্দবহুল, এই বিষয়গুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। তো আমি জাস্ট আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমরা টপিক ধরে দেখিয়েছি, যে ব্যাকরণের আলোচ্য বিষয় বা এই আলোচ্য বিষয় রিলেটেড বাংলা ভাষার উৎপত্তি, বাংলা লিপির উৎপত্তি, এই বিষয়গুলো। তো আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছে আমার ক্লাসটা রুমে বসে ভালোভাবে একবার একটা ক্লাসটা করে খাতায় নোট ডাউন করা, এবং আপনার কাছে যেই সিরিজের বইটা রয়েছে সেই সিরিজের বইটা একবার রিডিং করা। তাহলেই আশা করি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না। ঠিক আছে? আর বিগত প্রশ্ন হচ্ছে, আমি বলছি যে বিগত প্রশ্ন হচ্ছে যে কি, মুসলমান হচ্ছে কোরআন মাজিদ, আর অন্য ধর্মের হলে কি বাইবেল। বিগত প্রশ্ন 100% পড়তেই হবে। ঠিক আছে? তো এখানে সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য খেয়াল করি, এগুলো খুবই বেশি আসে, যেগুলোতে আমি লাল চিহ্নিত দিয়ে রেখেছি, এগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে। খেয়াল করি সাধু ভাষার বৈশিষ্ট্য কী কী রয়েছে এখানে। প্রথম বৈশিষ্ট্যের কথা যদি বলি, যে সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। পরীক্ষায় যে কতবার আসছে যে ব্যাকরণের সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, এটা ব্যাকরণের কোন রীতির মধ্যে পড়ে? এটার অ্যান্সার হচ্ছে কি সাধুরীতি, খুবই গুরুত্বপূর্ণ। আর চলিত রীতির কথা যদি বলা হয়, এখানে বলা হয়েছে যে চলিত রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে না এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট নয়, অর্থাৎ তার বিপরীতটা। সেকেন্ড হচ্ছে কি সাধু ভাষা হচ্ছে কি তৎসম শব্দবহুল, আর চলিত ভাষা হচ্ছে কি তদ্ভব শব্দবহুল বা বিদেশি শব্দবহুল বা তদ্ভব শব্দবহুল, খুবই পরীক্ষায় আসে। তারপর কি গুরুগম্ভীর, কৃত্রিম ও কি অপরিবর্তনশীল, এটা হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য। আর চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে কি এই ভাষা হচ্ছে পরিবর্তনশীল এবং কৃত্রিমতা বর্জিত। ঠিক আছে? এটা হচ্ছে কি চলিত ভাষার বৈশিষ্ট্য। পরবর্তীতে খেয়াল করি যে সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, খুবই পরীক্ষায় আসছে অনেকবার। এটা যে কতবার পরীক্ষায় আসে তার কোনো ইয়াত্তা নাই। ঠিক আছে? তো সাধু ভাষা হচ্ছে নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, আর চলিত ভাষা হচ্ছে কি সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য সব থেকে বেশি উপযোগী। তো এই রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে হচ্ছে কোন রীতিতে? সাধু রীতিতে। সর্বনাম এবং ক্রিয়াপদের যে বিশেষ রীতি রয়েছে সেটা সাধু রীতিতে মেনে চলে, আর সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। ঠিক আছে? সহজতর রূপ লাভ করে। তো পরবর্তী খেয়াল করি যে এই রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, আর এখানে এর রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় না, সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। তো যাই হোক, এখন আমরা বাংলা লিপি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বাংলা লিপিটা আসলে কি? আমরা কিন্তু একটু আগে জেনেছি যে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে
কিভাবে আসলে বাংলা ভাষাটা আসলো। তো এখন আমরা জানবো যে বাংলা লিপি সম্পর্কে, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি বা যেই অক্ষরগুলো আমরা জানি ক থেকে 50টা যে বর্ণ রয়েছে, সে বর্ণগুলো আসলে কীভাবে আসলো, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তো প্রথমে যদি বলি যে পৃথিবীতে প্রথম লিপি যারা তৈরি করেছেন তারা কারা? পৃথিবীতে প্রথম লিপি তৈরি করেছেন হচ্ছে ফিনিশীয়রা। পৃথিবীতে প্রথম লিপি তৈরি করেছিলেন হচ্ছে কারা? ফিনিশীয়রা। পৃথিবীতে প্রথম লিপি তৈরি করেন কারা? ফিনিশীয়রা, অর্থাৎ তারা যে লিপি তৈরি করেছিলেন সেই নামটা হচ্ছে কি ফিনিশীয় লিপি। এবং তারা একই সাথে তারা কি করেছিলেন? ব্যঞ্জন বর্ণ তৈরি করেছিলেন। এবং গ্রিকরা তৈরি ছিলেন কি হচ্ছে, এবং তারা তৈরি করেছিলেন ব্যঞ্জন বর্ণ, এবং গ্রিকরা তৈরি করেছিলেন হচ্ছে কি স্বরবর্ণ। এবং এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে আধুনিক যে ইউরোপীয় বর্ণমালা সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। তো যাই হোক, আমরা আজকে বর্ণমালার কিন্তু আধুনিক যে ইউরোপীয় বর্ণমালা সেটার সাথে কিন্তু আমাদের বাংলা লিপির কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তো আমরা এখন বাংলা লিপি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যে ভারতীয় যে প্রাচীন লিপি, সেই যে ভারতীয় যে প্রাচীন লিপি থেকে যে আমাদের বাংলা লিপির উদ্ভব সেটা একটু জানার চেষ্টা করব। তো খেয়াল করি এখানে যদি বলি যে ভারতীয় প্রাচীন লিপি, এই ভারতীয় প্রাচীন লিপি থেকে আসলে কোন ভারতীয় প্রাচীন লিপির আসলে শাখা কি সেটা একটু আমরা জানার চেষ্টা করব। ভারতীয় প্রাচীন লিপি থেকে কোন লিপি জন্ম হয়েছে সেটা একটু জানবো। ভারতীয় প্রাচীন লিপি থেকে একটা হচ্ছে ব্রাহ্মী লিপি জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মী লিপির উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপি। আর একটা হচ্ছে খরষ্টি লিপি। ভারতীয় প্রাচীন লিপি থেকে কোন দুটি শাখা তৈরি হয়েছে? একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। তো পরীক্ষায় আসে যে ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয় আর খরষ্টি লিপি কোন দিক থেকে লেখা হয়। এটা খুবই কমন একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খেয়াল করি, ব্রাহ্মী লিপি হচ্ছে বাম দিক থেকে লেখা হয়, বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। আর খরষ্টি লিপি লেখা হয় ডান দিক থেকে বাম দিকে, ডান থেকে বাম। তো আমরা খুব সহজে কিন্তু জানতে পারি যে ব্রাহ্মী এবং যে খরষ্টি লিপি যে রয়েছে, এই লিপিটা ডান থেকে বাম এবং বাম থেকে বাম। একটু খেয়াল করি, ব্রাহ্মী লিপি মানে কি? ব্রাহ্মী লিপি মানে হচ্ছে যে বাম থেকে লিখতে হয় ডান। ব্রাহ্মী লিপির মধ্যে কী কী ভাষা রয়েছে সেটা আগে আমরা যদি বলি বাংলা রয়েছে, এর মধ্যে বাংলা ভাষা রয়েছে, ইংরেজি ভাষা রয়েছে, এরকম কিন্তু অনেক ভাষা রয়েছে, ঠিক আছে? তো আমরা যখন কোনো কিছু লিখি তখন আমরা বাম দিক থেকে লিখি না? তাহলে এই দিক, যদি আমাদের দেশের নাম বাংলাদেশ, আমি কিন্তু এখান থেকে শুরু করলাম, আমাদের দেশের নাম বাংলাদেশ, তো এটা কি বাম পাশে না? তাহলে বাম পাশ থেকে আমি ডান দিকে চলে যাচ্ছি, তার মানে ব্রাহ্মী লিপি হচ্ছে বাম থেকে ডান। আর খরষ্টি লিপির মধ্যে কি কি রয়েছে খেয়াল করে, খরষ্টি লিপির মধ্যে কি কি ভাষা রয়েছে? যদি বলে আরবি ভাষা, যদি বলা হয় উর্দু ভাষা, ঠিক আছে, ফার্সি ভাষা, এগুলো কিন্তু কি আরবি ভাষা, উর্দু ভাষা, এগুলো হচ্ছে ডান থেকে আসে। আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করি তখন কিন্তু আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে কিন্তু আমরা ডান থেকে শুরু করে বাম দিকে চলে আসে। অর্থাৎ যেটা ডান থেকে শুরু করে বাম দিকে আসবে সেটাকে আমরা খরষ্টি লিপি বলবো, আর বাম থেকে শুরু করে ডান দিকে যাবে সেটাকে আমরা ব্রাহ্মী লিপি বলবো। তো অনেকে ব্রাহ্মী লিপি ডান বা হচ্ছে কি খরচ লিপি আমরা বুঝি না। তো আরেকটা আমরা এভাবে মনে রাখতে পারি, একটু খেয়াল করি, এখানে ব্রাহ্মী বানানোর ক্ষেত্রে কি রয়েছে? একটা ব রয়েছে। আর ব যেহেতু রয়েছে তাহলে ব থেকে শুরু করি, মানে বাম থেকে, তাহলে এটা যদি আমি বাম থেকে শুরু করি, ব্রাহ্মী বানানে ব শুরু রয়েছে, এটা হচ্ছে বাম শুরু হবে, তাহলে বাম থেকে ডান। আর এখানে খরচের ক্ষেত্রে ব নাই, সুতরাং এটা ডান থেকে বাম, আমরা এইভাবে মনে রাখতে পারি। তো যাই হোক, এখানে দুইটা লিপি আমরা জানলাম যে ভারতীয় প্রাচীন লিপি থেকে দুইটা লিপি সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি যেটা কিনা বাম থেকে ডান, আর একটা হচ্ছে খরষ্টি লিপি সেটা হচ্ছে ডান থেকে বাম। তো এই ব্রাহ্মী লিপিরই হচ্ছে আমাদের মূলত এই ব্রাহ্মী লিপি থেকে কিন্তু আমাদের বিষয়টা জানতে হবে। তো এই বিষয়টা হচ্ছে কি যে ব্রাহ্মী লিপি থেকে আসলে আরও কয়েকটা লিপির সৃষ্টি হয়েছে, কি কি লিপি সেটা একটু জানবো। এটা এখানে যদি বলে কুটিল লিপি, ব্রাহ্মী লিপিতে কি কি সৃষ্টি? একটা হচ্ছে কুটিল লিপি, আর একটা হচ্ছে নাগর লিপি, আর একটা হচ্ছে শারদা লিপি। এই তিনটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? এই তিনটাই সৃষ্টি হয়েছে হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে।
কোথা থেকে? ব্রাহ্মী লিপি থেকে আসছে, একটা কুটিল লিপি, একটা হচ্ছে নাগর লিপি, আর একটা হচ্ছে কি সারদা লিপি। তো কুটিল লিপি থেকে কিন্তু আমাদের মূলত আসছে হচ্ছে বাংলা লিপি। তো কুটিল লিপি থেকে যদি বলি, এর নিচে হচ্ছে যে বাংলা লিপি। তো আমাদের বাংলা লিপিটা আসছে কোথা থেকে? আমাদের বাংলা লিপিটা আসছে হচ্ছে কুটিল লিপি থেকে। তো পরীক্ষায় যদি আসে যে বাংলা লিপির উদ্ভব কোথা থেকে, তাহলে হচ্ছে কি হবে? বাংলা লিপির উদ্ভব হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপির উদ্ভব হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। কিন্তু যদি বলে বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে, সেক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী লিপির হচ্ছে কুটিল শাখা থেকে। অর্থাৎ বাংলা লিপির উদ্ভব হয়েছে কিন্তু ব্রাহ্মী লিপি থেকে, কিন্তু ব্রাহ্মী লিপির আবার কুটিল শাখা থেকে বাংলা লিপিটা হচ্ছে উদ্ভব হয়েছে। তো এখানে কুটিল লিপির মধ্যে কি কি পড়ে? কুটিল লিপি হচ্ছে ভারতবর্ষের যে পূর্ব অঞ্চলে যে অঞ্চল রয়েছে, সেখানে মূলত এই ভারতবর্ষের যে পূর্ব অঞ্চল হচ্ছে সেই অঞ্চলে কিন্তু এই কুটিল লিপির কথা বলা হয়েছে। আর নাগর লিপিটা আসলে কোথায়? নাগর লিপি হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, বা হচ্ছে যে পাঞ্জাব। পাঞ্জাবটা হচ্ছে সারদার মধ্যে, তার মানে কি নাগর লিপির মধ্যে রয়েছে রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে এবং গুজরাটি। এই তিনটে অঞ্চল বা ওই অঞ্চলের যে এলাকাগুলো ছিল, সেখান থেকে কিন্তু এই নাগর লিপি থেকে কিন্তু ওই পাঞ্জাব লিপি, কি বলে, মধ্যপ্রদেশ লিপি বলি বা গুজরাট লিপি বলি, তো এই বিষয়গুলো কিন্তু নাগর লিপি থেকে চলে আসছে। আর সারদা লিপির কথা যদি বলা হয়, এখানে কিন্তু কাশ্মীর, সারদা লিপির যে অঞ্চল ছিল এটা হচ্ছে কি কাশ্মীর। এখানে কাশ্মীর ছিল, পাঞ্জাব ছিল। অর্থাৎ এই সারদা লিপি থেকে কিন্তু কাশ্মীর লিপি বা পাঞ্জাব লিপির কিন্তু সৃষ্টি হয়েছিল। এই সারদা লিপি থেকে কিন্তু কাশ্মীর লিপি বা পাঞ্জাব লিপির সৃষ্টি হয়েছিল। তো আমরা কয়েকটি বিষয় জানলাম। প্রথম বিষয় হচ্ছে বাংলা লিপির উদ্ভব হয়েছিল কোন লিপি থেকে, সেটার অ্যান্সার যদি বলা হয়, সেটার অ্যান্সার হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। বা যদি বলা হয় বাংলা লিপির উদ্ভব হয়েছিল ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে, সেটার অ্যান্সার হচ্ছে কি কুটিল শাখা থেকে। কুটিল শাখা থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। তো এখন কিছু কিছু প্রশ্ন আমরা একটু খেয়াল করব যে ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশে প্রচলন শুরু হয় কত অব্দে, একটু খেয়াল করি। ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশে প্রচলন শুরু হয় হচ্ছে খ্রিস্টপূর্ব 300 অব্দে। শুরু হয় কত অব্দে? খ্রিস্টপূর্ব হচ্ছে 300 অব্দে। 300 অব্দে। তো আমরা একটা তথ্য জানলাম, ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশের প্রচলন শুরু হয় হচ্ছে খ্রিস্টপূর্ব 300 অব্দে। এবং সেই সময়ে শাসক ছিলেন কে? সেই সময় শাসক ছিলেন হচ্ছে সম্রাট অশোক। সম্রাট হচ্ছে কি? সম্রাট হচ্ছে অশোক। এই সম্রাট অশোক যখন রাজত্ব করেন বা সম্রাট অশোক যখন সম্রাট ছিলেন, তখনই কিন্তু ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশের প্রচলন শুরু হয়। এবং সেটা আমরা জানলাম কত অব্দে? খ্রিস্টপূর্ব 300 অব্দে। আর ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশে আবিষ্কার করেন কে? যদি এটা আসে যে ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশে আবিষ্কার করেন কে, সেক্ষেত্রে নাম কি হবে? সেক্ষেত্রে নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। জেমস, বানানটা একটু খেয়াল করি, প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কি করেন? ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশের আবিষ্কার করেন হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ হচ্ছে কি করেন? এই ব্রাহ্মী লিপিটা হচ্ছে আবিষ্কার করেন। এখন কথা হচ্ছে তিনি যে জেমস প্রিন্সেপ কি করেন? অক্ষরিকা নামক একটা গ্রন্থ ছিল, সেই অক্ষরিকা নামে একটা যে বৌদ্ধদের একটা গ্রন্থের নাম, সেই গ্রন্থের নাম হচ্ছে অক্ষরিকা। খেয়াল করি, একটা বইয়ের নাম ছিল কি অক্ষরিকা। এই অক্ষরিকা গ্রন্থটি আসলে মূলত বৌদ্ধ ধর্মদের একটা গ্রন্থ ছিল। তো এই অক্ষরিকা গ্রন্থে লিপিবদ্ধ ছিল যে ভারতীয় উপমহাদেশের ব্রাহ্মী লিপির প্রচলন শুরু হয় 300 অব্দে, বা সম্রাট অশোক ছিলেন সম্রাট সেই সময়। এই সব কিছু বিষয় লিপিবদ্ধ ছিল কোন বইয়ে? এই অক্ষরিকা নামক এই বইয়ে কিন্তু এই বিষয়গুলো লিপিবদ্ধ ছিল। যেইটা দেখেই কিন্তু এই জেমস প্রিন্সেপ ইনি কিন্তু এই বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন। আর বিম্বিসার নামে একজন রাজা ছিল। বিম্বিসার, আমরা কিন্তু জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতার নাম জানি, যে সেই কবিতার নাম হচ্ছে কি বনলতা সেন, নাটোরের বনলতা সেন। তো এই নাটোরের বনলতা সেন যে কবিতা রয়েছে, সেই কবিতা কিন্তু একজন রাজার কথা বলা হয়েছিল। সে রাজার নাম হচ্ছে কি বিম্বিসার। এই রাজা কিন্তু দেবতা ব্রহ্মার কিন্তু খুবই ভক্ত ছিলেন।
তো এই বিম্বিসার রাজা যেহেতু দেবতা ব্রহ্মার খুব ভক্ত ছিলেন, এই বিম্বিসার কি করেন, এই দেবতা ব্রহ্মার নাম অনুসারে এই লিপিটার নামকরণ করেছিলেন হচ্ছে ব্রাহ্মী লিপি। তাহলে এই ব্রাহ্মী লিপি নামকরণ করেছিলেন কে? ব্রাহ্মী লিপি নামকরণ করেছিলেন হচ্ছে এই রাজা বিম্বিসার। রাজা বিম্বিসার কি করেন, এই ব্রাহ্মী লিপির নামকরণ করেছিলেন। তো পরবর্তীতে কি হয়, পরবর্তীতে প্রথম থেকে তৃতীয় যখন শতক হয় তখন কিন্তু এই ভারত অঞ্চলীয় বা ভারতবর্ষে তখন কি করতো, কারা শাসন করতো? তারা কুষাণ নামে এক রাজবংশ ছিল, তারা কিন্তু শাসন করতো। তো কুষাণরা যখন এই ভারতবর্ষ প্রথম থেকে তৃতীয় শতকে শাসন করত, তখন কিন্তু এই লিপির নাম কি ছিল? এই ব্রাহ্মী লিপি তখন ছিল না। তখন তাদের যে বংশ ছিল সেই নাম অনুপাতে তাদের লিপির নাম করা হয়েছিল কি? কুষাণ লিপি। এটা কুষাণ লিপি করা হয়েছিল কত কত শতকে? কুষাণ লিপি করা হয়েছিল প্রথম থেকে তৃতীয় শতকে। পরবর্তীতে চতুর্থ থেকে পঞ্চম শতকে যখন গুপ্তরা যখন শাসন করেন পুরো ভারতবর্ষ, তখন এই গুপ্তরা এসে কিন্তু এই কুষাণ লিপিকে তাদের মতো করে আবার এই কি করেন, গুপ্তলিপি নামে কিন্তু তারা এই ব্রাহ্মী লিপিকে গুপ্তলিপি নামকরণ করেছিলেন। তো এভাবে কিন্তু লিপি বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণ বা বিভিন্ন নাম ধারণ করা হয়েছিল। তো এখন আরেকটা গুরুত্ব প্রশ্ন, সেটা হচ্ছে কি, বাংলা লিপির উদ্ভাবক কে ছিলেন? যদি প্রশ্ন আসে যে বাংলা লিপির উদ্ভাবক কে ছিলেন, যদি প্রশ্ন আসে, খেয়াল করি যে বাংলা লিপির উদ্ভাবক কে ছিলেন? বাংলা লিপির উদ্ভাবক ছিলেন হচ্ছে চার্লস উইলকিন্স। এই চার্লস উইলকিন্স কিন্তু কি ছিলেন? এই চার্লস উইলকিন্স নামে যে ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা কিন্তু বাংলা লিপির উদ্ভাবক ছিলেন। তো তিনি বাংলা লিপিটা আসলে কিভাবে উদ্ভাবক করেছিলেন? তো চার্লস উইলকিন্স কিন্তু ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভাবন করেন। এজন্য কিন্তু তাকে বাংলা লিপির উদ্ভাবক বা বাংলা লিপির জনকও কিন্তু বলা হয় হচ্ছে চার্লস উইলকিন্সকে। চার্লস উইলকিন্সকে বাংলা লিপির জনক বলা হয়। তো তিনি মূলত 1800 সালে কি করেন, বাংলা লিপি আবিষ্কার। কত সালে আবিষ্কার করেন? তিনি মূলত 1800 সালে এই ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি আবিষ্কার করেন হচ্ছে চার্লস উইলকিন্স। কত সালে? 1800 সালে। তো এই 1800 সালে তিনি যখন আবিষ্কার করেন, তখন এই বাংলা লিপির সংখ্যা ছিল টোটালি কতগুলো? এই বাংলা লিপির সংখ্যা ছিল টোটালি হচ্ছে 51টি। এই চার্লস উইলকিন্স বাংলা লিপির আবিষ্কার করেন হচ্ছে কত সালে? 1800 সালে। ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভাবক করেন বা আবিষ্কার করেন 1800 সালে। এবং তখনকার সময়ে এই টোটালে বর্ণ ছিল বা এই লিপির সংখ্যা ছিল টোটালে 51টি। কিন্তু পরবর্তীতে এসে এই 51টি লিপিকে পরবর্তীতে 50টি লিপিতে রূপান্তর করা হয় এবং একটা লিপি বাদ দেওয়া হয়, যেই লিপির নাম ছিল হচ্ছে কি? লি। এর উচ্চারণটা হচ্ছে লি। অনেকটা হচ্ছে কাঠবিড়ালির মতো দেখতে ছিল যেই লিপি, সেই লিপির নাম হচ্ছে কি? লি। উচ্চারণটা ছিল হচ্ছে লি। তো পরবর্তীতে কিন্তু এই চার্লস উইলকিন্সের যে লিপি ছিল, যে একটা লিপি বাদ দেওয়া হয় লিকে, সেটা কিন্তু কাঠবিড়ালির মতো ছিল। এই একটা লিপি বাদ দেওয়ার পরে পরবর্তীতে থেকে যায় কয়টা? 50টি। এই যে 50টি, সেই হিসেবে কিন্তু আমরা আমাদের যে বর্ণমালা রয়েছে ব্যঞ্জন বর্ণ, সেই ব্যঞ্জন বর্ণ কিন্তু আমরা জানি আমাদের যে টোটালে ব্যঞ্জন বর্ণ এই হচ্ছে মোট হচ্ছে 50টি। এই 50টি বর্ণের মধ্যে আমরা জানি যে স্বরবর্ণ কতগুলা? স্বরবর্ণ জানি আমরা এই যে 50টি, এই 50টি বর্ণের মধ্যে আমরা জানি স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, এগুলো কিন্তু আমরা জানি। স্বরবর্ণ আমরা জানি যে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 39টি, টোটাল মিলে হচ্ছে 50টি। তো মূলত বাংলা লিপিটা বা বাংলা যে বর্ণগুলো রয়েছে তার পেছনে কারণ ছিল মূলত এভাবেই কিন্তু চলে আসছে। মূলত এই চার্লস উইলকিন্স নামে যে ব্যক্তি ছিল, উনি কিন্তু এই ব্রাহ্মী লিপিগুলো থেকে কি করেন, এই বাংলা লিপির উদ্ভাবক করেন বা আবিষ্কার করেন। এই জন্য তাকে হচ্ছে বাংলা লিপির জনকও কিন্তু বলা হয়। আর যদি বলে যে বাংলা লিপির প্রথম খোদাইকারককে, খুবই প্রশ্ন পরীক্ষায় আসে, প্রথম খোদাইকরণ কে? বাংলা লিপি প্রথম খোদাইকরণ হচ্ছে পঞ্চানন কর্মকার। পরীক্ষায় খুব আসে যে বাংলা লিপি প্রথম খোদাই করেন হচ্ছে পঞ্চানন কর্মকার। আর বাংলা লিপি মুদ্রণ যন্ত্রণে বসানো হয়, যেখানে সহযোগিতা করেছিলেন কে? মুদ্রণ যন্ত্রণে যখন বসানো হয় তখন সহযোগিতা করেছিলেন হচ্ছে দুইজন ব্যক্তি। একজন হচ্ছে উইলিয়াম কেরি এবং আরেকজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো উইলিয়াম কেরি সম্পর্কে কিন্তু আমরা আধুনিক যুগ যখন পড়বো তখন কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাংলা লিপি সম্পর্কে একটা আইডিয়া বা বাংলা লিপি সম্পর্কে একটা ধারণা।
তো বেসিক তথ্য যদি আমরা বলি, পরীক্ষায় সব থেকে যেটা বেশি আসে যে বাংলা লিপির উদ্ভব হয়েছিল কোন, বাংলা লিপির উদ্ভব হয়েছিল আসলে কোথা থেকে, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। তো ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে? কুটিল শাখা থেকে। ব্রাহ্মী লিপির হচ্ছে কুটিল শাখা থেকে, এই ব্রাহ্মী লিপির হচ্ছে কুটিল শাখা থেকে কিন্তু এই বাংলা লিপিটা মূলত আসে, এটাই সব থেকে বেশি পরীক্ষায় এসে থাকে। তো এই রিলেটেড আমরা আমাদের যে প্রশ্নগুলো একটু খেয়াল করি, আমরা যে লিপি সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এতক্ষণ ধরে বললাম, তো সেটারই এটা বাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই তথ্যগুলো একটু খেয়াল করি। প্রথমে বলা হয়েছে কি, বাংলা লিপি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এখানে লিপি শব্দের অর্থ আমরা জানি যে লিখন পদ্ধতি, আমরা জানি যে বর্ণ অনেকগুলো রয়েছে, একটা লিখন পদ্ধতি। তারপর কি বলছে, নকশাকার বা ডিজাইনার কে? চার্লস উইলকিন্স। যেহেতু আমরা একটু আগে বলেছিলাম যে এই বাংলা লিপির নকশাকার করেছিলেন কে, ডিজাইনার করেছিলেন হচ্ছে চার্লস উইলকিন্স। আর বাংলা বর্ণের আধুনিক রূপকার বা খোদাইকারীকে, বাংলা খোদাই করেছেন কে? পঞ্চানন কর্মকার। খুবই পরীক্ষায় আসে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই পরীক্ষায় আসে। তারপর কি বলছে, বাংলা লিপির উদ্ভব হয় ব্রাহ্মী লিপি থেকে। আমরা জানি যে বাংলা লিপির উদ্ভব কিন্তু ব্রাহ্মী লিপি থেকে। তো প্রাচীন ভারতীয় লিপি কিন্তু দুইটা, আমরা জানি একটা হচ্ছে ব্রাহ্মী আর একটা হচ্ছে খরচটি। তো এই ব্রাহ্মী লিপি থেকে কিন্তু আসছে কি বাংলা লিপি। আর ব্রাহ্মী লিপি আমরা জানি বাম থেকে কি ডানে। কেন বাম থেকে ডানে? কারণ ব্রাহ্মী লিপির মধ্যে আমাদের বাংলা ভাষা রয়েছে, বাংলা বর্ণ রয়েছে। তো বাংলা বর্ণ আমরা বাম থেকেই লেখা শুরু করি, খাতার বাম দিক থেকে শুরু করি, এই জন্য বাম থেকে ডানে, ঠিক আছে। অন্যদিকে খরচটি লিপি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ডান থেকে বাম। অর্থাৎ আমরা আরবি ভাষা, আমরা যখন কোরআন মাজিদের ভাষা কোরআন শরীফ তেলাওয়াত করি তখন কিন্তু আমরা ডান দিক থেকে বাম দিকে, বা যখন আমরা লিখতে বসি ডান থেকে বামে লিখি, এটাই বলা হয়েছে। আর বাংলা লিপি ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে এসেছে। কোন রূপ? আমরা জানি এটা হচ্ছে কুটিল রূপ থেকে এসছে। তো পরবর্তী তথ্য একটু খেয়াল করি যে সেন যুগে বাংলা লিপি এবং অক্ষরের গঠন কার্য শুরু হয় এবং পরবর্তীতে পাঠান যুগের শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে। খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেন যুগে বাংলা লিপি এবং অক্ষরের গঠন কার্য শুরু হয়, একটা হচ্ছে গঠন কাজ শুরু হয় এবং পরবর্তীতে পাঠান শাসন আমলে কিন্তু এর স্থায়ী রূপ লাভ করে, ঠিক আছে, স্থায়ী রূপ লাভ করে। পরবর্তীতে খেয়াল করি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বাংলা বর্ণমালার স্থায়ী রূপ দেন হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং মুদ্রণ যন্ত্র প্রকাশিত হয়েছিল কত সালে? বার্তাবহ রংপুর থেকে 1847। ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? এগুলো 60 সালে। এই প্রশ্নগুলো কিন্তু পরবর্তী উপমহাদেশের প্রথম ছাপাখানা কোথায় রয়েছে, ঠিক আছে। এই সবগুলো বিষয় কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো সবগুলো এখানে তথ্য দেওয়া রয়েছে। পাশাপাশি আপনাদের এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে তথ্য। আর পাশাপাশি যেই তথ্য, যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে প্রথম, খেয়াল করে এখানে প্রথম যেই আলোচ্য বিষয়ের কথা বলা রয়েছে, ব্যাকরণ, আলোচ্য বিষয়, ভাষা এবং লিপির উৎস। আমি বরাবরই একটা কথা বলি যে বাইবেল যেরকম মুসলমানদের জন্য প্রথম ধর্মগ্রন্থ, যেরকম সব থেকে ফরজ যেটা কি কোরআন মাজিদ। কোরআন মাজিদ ছাড়া আসলে আমাদের মানদণ্ড, মেইন মানদণ্ডকে আমরা কি বলবো? কোরআন মাজিদ। এছাড়াও কিন্তু হাদিস কোরআন রয়েছে, তাই না? তো কোরআন মাজিদ যেরকম মুসলমানদের জন্য একদম ফরজ, একদম অরিজিনাল, যেটা জিট তথ্য জানার, এরকম চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে আমি এনটিআরসি-এর কথা যদি বলি, আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত প্রশ্ন। আপনি জানেন বা না জানেন কোনো ব্যাকরণ বিষয়, কোনো বোঝেন বা না বোঝেন, বুঝে হোক না বুঝে হোক, আপনি শুধু ডাহা মুখস্থ করে যাবেন। আপনি যদি নিবন্ধনে টিকতে চান, প্রিলিমিনারিতে টিকতে চান, আপনাকে মুখস্থ করতেই হবে, আপনাকে পড়তেই হবে বিগত প্রশ্ন, এর বাইরে আসলে কোনো কিছু নাই। আর আমি চেষ্টা করছি যে বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো পড়ানোর। আর যে বিগত প্রশ্নগুলো রয়েছে, বিগত প্রশ্ন আমাদের কিন্তু অতীতে ছিল, আমরা অতীতে পড়ে আসছি। সেই মডেল টেস্টের যে বইটা, এটা আপনারা এই বইটা সংগ্রহ করে আমাদের যে বিগত প্রশ্ন এগুলো পড়তে পারেন, এটা আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। তো এই হচ্ছে আজকের আমার ক্লাস শেষ। তো পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাস রয়েছে হচ্ছে রবিবারে, ইনশাল্লাহ 7টা 15-তে দেখা হবে। তো আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।